কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যেটা আমরা বারবার আপনাদেরকে বলেছি, প্রথম থেকে বলা শুরু করেছি। এক, মহামারীকালে মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফিরে পেতে ও বেঁচে থাকার নিশ্চয়তা চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণের জন্য 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ। ইহা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। এখানে শব্দটা প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে ব্যর্থ না বলে আমি এখানে যে বলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ ব্যর্থতা এখনো হয়নি। পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে বাজেট সম্পূর্ণভাবে ব্যর্থ, এটা পরিকল্পনা করতে পারেনি। ইহা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই। এটা দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। ঋণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে পরিশোধ করা হবে। সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিতে সুনির্দিষ্ট পথরেখা না থাকায় উদ্বেগ প্রকাশ করছি। ঘোষিত বাজেটে অপচয় ও ব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ হয়নি এবং এই সরকারের সময় দেশে গণতন্ত্র, মানবাধিকার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন হাজার হাজার লোক। ফলে মুক্তবাজার অর্থনীতিতে সমপ্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ সে সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। এবারের এই বাজেট হচ্ছে জিডিপির মাত্র 17.46%। 2021 অর্থ বছরের জন্য মূল বাজেট ছিল 5,68,000 কোটি টাকা, যা ছিল জিডিপির 17.90%। এই হিসেবে বাজেটের প্রকৃত আকার বৃদ্ধির পরিবর্তে সংকুচিত হয়েছে। কোভিডের অভিঘাত এখনও অনুভূত হচ্ছে। কতদিন তা থাকবে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে, আমরা তা জানি না। তাই পরিকল্পনা শুধু এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাজেটে মধ্যমেয়াদী প্রক্ষেপণ থাকা উচিত ছিল। অর্থমন্ত্রী এবারের বাজেটের শিরোনাম করেছেন জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদূর আগামীর পথে বাংলাদেশ। বাজেট নাকি দেওয়া হয়েছে মানুষের জন্য, শুনতে ভালো শোনায়, কিন্তু বাজেট দিন আনে দিন খায় এমন গোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায় নগদ অর্থ, ক্যাশ ট্রান্সফারের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। এ খাতে পুরাতন ত্রুটিপূর্ণ ব্যাংক নির্ভর ঋণের কথাই বলা হয়েছে। ব্যাংক থেকে ঋণ বিতরণের যে সমস্যা মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয়েছে, সেটা নিরসনে অদ্যাবধি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নয়, বরঞ্চ আর্থিক প্রণোদনা প্রদানের প্রস্তাব করেছিলাম। আমরা যেটা করেছিলাম, যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে যা করা হয়েছে, সরকার এই বাজেটে সম্প্রতি বিএনপি প্রদত্ত পরামর্শ আমলেই নেয়নি। করোনাকালীন এই বাজেটে স্বাস্থ্য এবং হতদরিদ্র শ্রমিকদের প্রত্যাশিত প্রণোদনা উপেক্ষিত হয়েছে। প্রণোদনার বরাদ্দ 5 থেকে 7% করার প্রস্তাব করেছিল বিএনপি। অনেক দেশে বাজেটে প্রণোদনার বরাদ্দ 10 থেকে 20% পর্যন্ত হয়েছে, কিন্তু সরকারের বরাদ্দ 2% নিচে। এটা লোক দেখানোর প্রণোদনা, এটা সচ্ছলতা ও ক্রয় ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে না। 7, সামাজিক নিরাপত্তা খাতে সম্প্রসারণের নামে যে সামান্য অর্থ বরাদ্দ করা হয়েছে তা নিতান্তই অপ্রতুল। মধ্যবিত্তদের সামাজিক নিরাপত্তা খাতে অন্তর্ভুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি বা মধ্যবিত্তকে হতাশ করেছে। একটি গবেষণায় উঠে এসেছে দেশে 2,75,00,000 নতুন গরিব সৃষ্টি হয়েছে। নতুন দরিদ্র, পুরাতন দরিদ্র আর ক্ষণস্থায়ী দরিদ্র নিয়ে সংখ্যা প্রায় 6 কোটি। তাছাড়া রয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতে 86% শ্রমিক। এদের প্রত্যেককে নগদ আর্থিক সহায়তা দিতে হবে। এ খাতে জিডিপিও 6 থেকে 7% বরাদ্দ দেওয়া উচিত।
সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বরাদ্দ 1,07,614 কোটি টাকা। এখানে বলে রাখা ভালো, সামাজিক নিরাপত্তা খাতের মধ্যে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ এবং প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তির টাকাও রয়েছে। এই কারণে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বড় করে দেখানো হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে করোনা কালেও সামাজিক সুরক্ষা নামে মানুষের সাথে ভাওতাবাজি করা হয়েছে। এই খাতে বরাদ্দ বাড়াতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে সহায়তা দরকার সরকার দিয়েছে তা লোক দেখানো। 5-6 কোটি মানুষের জন্য মাথা পিছু 1 থেকে 200 টাকাও পড়বে না। অথচ আমরা বিএনপি থেকে বলেছিলাম প্রতি মাসে 5,000 টাকা ক্যাশ ট্রান্সফার করার কথা। সব গণতান্ত্রিক দেশে তাই করছে, কারণ তারা জনগণের কাছে জবাবদিহি করে। এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাদের তো জনগণের কাছে জবাবদিহি হওয়ার মতো কোনো কারণ নেই। সেজন্য দেশে সুশাসনের অভাব, জবাবদিহিতার অভাব, অপচয়, দুর্নীতি, অব্যবস্থাপনার মাধ্যমে দেশের সম্পদের একটি বিশাল অংশ এরা ক্ষমতাসীনরা লুটপাট করে নিয়ে গেছে। করোনায় দেশের বেকার ও আয় কমে যাওয়া মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়া উচিত। গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান কর্মসূচির মতো কিছু উদ্যোগ নেওয়া দরকার, কারণ শহরে কাজ হারিয়ে অনেকে গ্রামে চলে গেছেন। বাজেটে এদের বাঁচানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। 10, এদিকে সরকারি 23টি প্রণোদনা প্যাকেজের মধ্যে কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়ের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ 5,000 কোটি টাকার বিশেষ তহবিলের পুরোটাই বাস্তবায়িত হয়েছে। অন্য খাতে ঘোষিত প্রণোদনা বিতরণ চিত্র তথৈবচ, অগ্রগতি মাত্র 60%। 11, স্বাস্থ্য খাত নিয়ে এত কথা বলা হচ্ছে, অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির সেই 1% মধ্যেই রয়েছে। এটা খুবই আপনার দুঃখের কথা। এই বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতের চাহিদা মিটবে না। অন্যদিকে বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য খাত পিছিয়ে আছে। এবার 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে মোট 25,914 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রায় 3,000 কোটি টাকা বাড়ানো হয়েছে দেখা গেলেও সংশোধিত বাজেটে তুলনায় স্বাস্থ্য খাতে বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় মাত্র 180 কোটি টাকা। কারণ গত বছর স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দের পরিমাণ ছিল 22,883 কোটি টাকা। সংশোধিত আকারে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 25,734 কোটি টাকা। এই বাস্তবতায় স্বাস্থ্য খাত বড়ধাক্কা সামলাতে পারবে না। স্বাস্থ্য খাত জিডিপির 5% বরাদ্দ করতে হবে। 12, করোনার টিকা প্রদানের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ করা হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। সরকার 25 লাখ মানুষকে মাসে টিকা দেওয়ার কথা বলেছেন। সেটা কবে থেকে কার্যকর হবে, কিভাবে হবে সে সম্পর্কে কিছু নিশ্চিত বলা হয়নি। সবচেয়ে বড় কথা, এই হিসেবে প্রতি বছর টিকা নিতে পারবে 3 কোটি মানুষ। কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে টিকা দিতে লাগবে প্রায় 6 থেকে 7 বছর। অথচ ভারতে প্রতিদিন 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে টিকা দেওয়ার কথাও জানানো হয়েছে। সেই পর্যায়ক্রমে কতদিন শেষ হবে এটা বলা হয়নি। সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এসএমই খাতে, কিন্তু সরকারের প্রণোদনা পেলেন মূলত বড় শিল্প মালিকেরা। এসএমই খাতের জন্য বরাদ্দ বাড়াতে হবে। এছাড়া প্রণোদনা দেওয়া হয়েছে মূলত ব্যাংকের মাধ্যমে। ক্ষুদ্র ঋণ উদ্যোক্তাদের অনেকেরই ব্যাংক হিসাব নেই, তাই এনজিওগুলোর মাধ্যমে তাদের ঋণ দেওয়া উচিত। এনজিওগুলোর নেটওয়ার্ক দেশব্যাপী। ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে তাদের যোগাযোগও ভালো। কর্মসংস্থান বৃদ্ধিতে এটা অত্যন্ত কার্যকর হতে পারে। এই ব্যাপারে বাজেটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। বড় আকারের বাজেট আর বড় অঙ্কের প্রবৃদ্ধির আলোচনা বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি অর্থমন্ত্রী। 7.2% প্রবৃদ্ধির বড় লক্ষ্যমাত্রা অর্জনের উচ্চাভিলাষ বজায় রেখেছেন। এবার সবাই আশা করেছিল জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মাথা না ঘামিয়ে সাধারণ মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার দিকে বেশি নজর দেবে সরকার, কিন্তু সেই জন্যে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি অর্থমন্ত্রী।
সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের খাত পেয়েছে সর্বশেষ অগ্রাধিকার। অনেক ক্ষেত্রে অগ্রাধিকার বদল হলেও বরাদ্দের ধরন নেই, সেই গতানুগতিকে রাখা হয়েছে। নতুন কোনো প্রণোদনার কথা নেই, পুরাতন সেই ব্যাংক নির্ভর প্রণোদনা অব্যাহত রাখার কথা বলা হয়েছে, তাতে কোনো লাভ হয়নি, হবেও না। 15 জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% উপর ধরা হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধির জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার তা কিভাবে হবে বলা হয়নি। বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগ কয়েক বছর ধরে এক জায়গায় আটকে আছে, কোভিডের কারণে তা আরও কমে গেছে। ব্যক্তি খাতের বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি বাড়বে না। শুধু সরকারি বিনিয়োগ দিয়ে হবে না, আবার গত এক বছরে অনেক সরকারি প্রকল্পে ধীর গতি দেখা গেছে। এই বাস্তবায়নের সঙ্গে প্রবৃদ্ধির প্রক্ষেপণ মেলে না। সরকারি ব্যয় আশানুরূপ হয়নি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়, এবার তা আরও কম হয়েছে। শিল্প উৎপাদনও কম, ছোট ছোট শিল্পের উৎপাদন কমেছে, অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে বাজেটের লক্ষ্যমাত্রা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য খুব একটা সহায়ক হবে না। ফলে সামষ্টিক অর্থনীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কিসের ভিত্তিতে করা হয়েছে তা স্পষ্ট নয়। 16 বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক আগেই সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। গত এপ্রিলে গড়ে মূল্যস্ফীতি ছিল 5.56%। এই বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.3%। এই লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয়। সরকারের প্রক্ষেপণ আর বাস্তবতার কোনো মিল নেই। এরূপ বিরূপ প্রতিক্রিয়া মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 17 বাজেটটি দেশের 50তম বাজেট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় এটা, কিন্তু বাজেটের সে লক্ষ্যে বড় কোনো সংস্কার পরিকল্পনার উল্লেখ নেই। আয় ও ব্যয়ের সামর্থ্য বৃদ্ধি, বিশেষ করে গুণগত মান বজায় রেখে ব্যয় করার অক্ষমতা নিরসনে কোনো সংস্কারমূলক কার্যক্রমের পরিকল্পনা নেই বাজেটে। প্রণোদনা তহবিল দেওয়া হচ্ছে আগের মতো ব্যাংকের মাধ্যমে, অথচ ব্যাংক সেক্টর সংস্কারের কোনো কথাই বলা হলো না। কর ব্যবস্থার সংস্কারেরও বড় কোনো সংস্কার প্রস্তাব নেই। মানুষের হাতে টাকা না থাকলে চাহিদা বাড়বে না, চাহিদার অভাবে আরও দুঃস্রোত হয়ে পড়বে অর্থনীতি। হত দরিদ্র মানুষের জীবন বিভীষিকাময় হয়ে উঠবে। 18 আমরা বাজেট প্রস্তাবনার সব ধরনের নতুন উদ্যোক্তাদের 5 বছর ট্যাক্স হলিডে দেওয়ার প্রস্তাব করেছিলাম, কিন্তু সরকার এই বাজেট নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম 3 বছর লাভ লোকসান নির্বিশেষে 10% উৎস কর আরোপের প্রস্তাব করেছে। বিনিয়োগ তাহলে হবে কিভাবে? 19 ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা আগের মতোই 3 লক্ষ টাকা থাকছে। বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও কোভিড পরিস্থিতিতে চিকিৎসার খরচ বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 5 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত বলে আমরা মনে করি। সরকার আইটি খাতকে গুরুত্ব দেওয়ার কথা বললেও কেবলমাত্র প্রযুক্তি শিক্ষা বেসরকারি কলেজের আয়ের উপর 15% করার উপর প্রস্তাব করেছে। এটা একেবারেই স্ববিরোধী। 21 সরকার মানব সম্পদ উন্নয়নের কথা বলে, কিন্তু বরাদ্দে তার প্রতিফলন নেই। করোনার ক্ষত থেকে শিক্ষা খাত পুনরুদ্ধারে কোনো প্রণোদনা দেয়নি সরকার। করোনাকালে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, এদেরকে বৃত্তি দিয়ে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে। এদেরকে অশিক্ষিত রেখে কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়া যাবে না। অপরপক্ষে করোনাকালে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিতে পারছে না। 10 লাখের বেশি শিক্ষক কর্মচারী বেতন ভাতা বন্ধ হয়ে আছে, অনেকে বেকার হয়ে পড়েছেন। কেজি স্কুল ও কারিগরি সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বাজেটে এসব খাতে ব্যয়ে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়নি। বরঞ্চ প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপের প্রস্তাব করেছে। সরকার মানব সম্পদ উন্নয়নের কথা বললেও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানের উপর ট্যাক্স আরোপ করে মূলত শিক্ষা সংকোচন নীতি গ্রহণ করেছে। বিএনপি সরকার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু করে উচ্চশিক্ষার প্রসার ঘটানোর সুযোগ করে দিয়েছিল। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ও প্রতিষ্ঠানগুলো নন প্রফিট অর্গানাইজেশন,
হাউ এ নন প্রফিট অর্গানাইজেশন বি ট্যাক্স অন প্রফিট। এটা অত্যন্ত একটা স্ববিরোধী একটা ঘটনা। তাদেরকে এখন ট্যাক্স দিতে হবে, শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। এখানে যেটা সমস্যা হবে যে আপনার যারা বেসরকারি খাতে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাদেরকেই এই ট্যাক্সের বোঝাটা মূলত বহন করতে হবে। 22 বাজেটে সরকার মৎস্য চাষ খাতে নতুন করে কর আরোপ করেছে। লাইভ স্টক, পোলট্রি ও মৎস্য খাতকে উৎসাহিত করতে হবে। মৎস্য খাতের উপর প্রস্তাবিত কর বাতিলের অনুরোধ করছি। 23 মাইক্রোবাস ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হার কমানো হয়েছে। এমনিতেই ট্রাফিক জ্যাম, তারপরে আরও কম দামে গাড়ি আমদানি উৎসাহিত করা হলো। 24 কর জাল ট্যাক্স নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি ট্যাক্স নেট, সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর মানে শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান না কেন, এমনকি গ্রামে আপনার টিআইএন নিতে হবে, অর্থাৎ ট্যাক্স দিতে হবে। এছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে হলেও টিআইএন গ্রহণ করতে হবে। এর ফলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো কর জালের আওতায় আসবে। 25 চলতি অর্থ বছরে বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 3,82,013 কোটি টাকা, ঘাটতি 1,90,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের এনবিআরের দায়িত্ব ছিল 3,30,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের। সংগ্রহ করেছে 1,97,583 কোটি টাকা, অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও সংগ্রহ 1,03,417 কোটি টাকা কম। আসছে বাজেটে রাজস্বের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয় 8.2%, যা কল্পনাপ্রসূত, ইমাজিনারি, অবাস্তব। আয়ের উৎসে এই দুর্বলতা নিয়েই গতানুগতিকভাবে বড় করা হয়েছে বাজেট। 26 মোট বাজেটের 35.56%, অর্থাৎ 1/3 বেশি হলো ঘাটতি বা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে, আর আওয়ামী লীগ তাদেরকে বিশৃঙ্খল মেগা প্রকল্প, মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারে বাজেট তারই চরম বহিঃপ্রকাশ। আয় নাই, ধার করা টাকায় বাজেট করা হয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জাতিকে পুরোপুরিভাবে ঋণগ্রস্ত করা বলা হচ্ছে, ইনডেটেড করা বলা হচ্ছে, তার ঋণের বোঝা অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। 27 যে প্রবাসীরা দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন তাদের জন্য বাজেটে কোনো পদক্ষেপ নেই। রপ্তানি খাতে 2% ভর্তুকির সুবিধা পাবে অর্থ পাচারকারীরা। বড় প্রকল্পে লুটপাটের সুযোগ বেশি, তাই সরকার গরিবদের প্রণোদনায় আগ্রহ দেখায় না। বাজেটে কোনো ভিশন নেই এবং করোনাকালে এই বিপদের সময় অর্থমন্ত্রী কোনো ক্যারিশমাও দেখাতে পারেননি। 28 আগামী অর্থ বছরটি চালাতে অর্থমন্ত্রী কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন? দেশ বিদেশ মিলিয়ে ঋণ নেওয়া হবে প্রায় 2,15,000 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা 1 লাখ কোটি টাকার কাছাকাছি। তবে উচ্চ সুদের সঞ্চয়পত্র বিক্রি থেকেও ঋণ নেওয়া হবে 32,000 কোটি টাকা। দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকছে প্রায় 77,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে ঋণের সুদই দিতে হবে 69,000 কোটি টাকা। এছাড়া আছে বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন ব্যয় তো রয়েছেই। 29 আগামী অর্থ বছরে শুল্ক করে তুলনামূলক বেশি ছাড় থাকছে। বড় ছাড় আসছে কর্পোরেট করে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার 2.5% কমিয়ে 30%। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হারও 2.5% কমিয়ে 22.5% করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী দুহাত ভরে দিয়েছেন ব্যবসায়ীদেরকে। কারণটা এর আগের একটা কনফারেন্সে বলেছিলাম, কিন্তু নিজেই ব্যবসায়ী মানুষ, সুতরাং এই সাধারণ গরিব মানুষগুলোর জন্যে
যারা দিন আনে দিন খায় এবং শ্রমিক তাদের 6 কোটি মানুষের জন্য তিনি সেইভাবে চিন্তাও করেননি। কর্পোরেট কর হার কমানো হয়েছে, ব্যবসায়ীকে টার্নওভার কর হার কমেছে, বাজেটে নানাভাবে ব্যবসায়ীরা উপকৃত হয়েছে, কিন্তু বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন কোনো ছাড় দেওয়া হয়নি। এমনকি 2,45,00,000 টাকা নতুন গরিবের কিংবা মধ্যবিত্তের কথা বাজেটে নেই। সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্তের কথা বলা হয়নি। আজকে অনেক পত্রিকাতেই হেডলাইন করেছে, এটা দেখেছেন নিশ্চয়ই আপনারা, যে ব্যবসায়ীদের আপনার এটা সমর্থন করেছে এই বাজেটটা, কিন্তু সাধারণ মানুষের জন্য এই বাজেটে কোনো বরাদ্দই রাখা হয়নি। এছাড়া একক ব্যক্তির কোম্পানির কর হার 25% নির্ধারণ করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 3 কোটি টাকার বেশি হলে লাভ লোকসান নির্বিশেষে টার্নওভারের ওপর 0.50% কর দিতে হয়। এটি কমিয়ে 25% করা হয়েছে। অন্যদিকে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের আমদানিতে আগাম ভ্যাট 1% কমিয়ে 3% করা হয়েছে। সময় মতো ভ্যাট রিটার্ন না দিলে জরিমানার পরিমাণ কমানো হচ্ছে। ভ্যাটের টাকার উপর সুদের হার 2% কমিয়ে 1% করা হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা সব সুযোগ নিচ্ছে এই বাজেটের। অপ্রয়োজনীয় খাতে এডিবি বরাদ্দ কমেনি। লুটপাট ও দলীয় নেতাকর্মীদের সুবিধা দিতে এডিবি বরাদ্দ অব্যাহত রয়েছে। এমনকি 5 তারকা হোটেল নির্মাণের মতো বিলাসী প্রকল্প রয়েছে এই তালিকায়। 31, বাজেটে অর্থমন্ত্রী দারিদ্র্যের হার 12% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। কিভাবে দারিদ্র্যের হার কমানো হবে তা সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এই বাজেটে। 2000 সালে বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বাস করত 48.9% মানুষ। 2005 সালে তা নেমে এসেছিল 44% মানুষ। এরপর ক্রমে দারিদ্র্যের হার কমেছে। কোভিডের আগে সরকারি হিসাব দারিদ্র্যের হার ছিল 20.5%, কিন্তু মহামারীতে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেম ও দক্ষিণ এশীয় নেটওয়ার্ক পরিচালিত জরিপ বলছে 42% মানুষ এখন দরিদ্র। দেখা যাচ্ছে মধ্যবিত্তদের বড় অংশেই নিম্নবিত্তের কাতারে চলে গেছে। তাহলে দারিদ্র্য সীমা 12% নামবে কিভাবে? প্রিয় সাংবাদিকবৃন্দ, বাজেট প্রণয়নে করোনা ভাইরাসের প্রকোপের অনিশ্চয়তাকে আমলে নেওয়া হয়নি। স্বল্প মেয়াদী নীতিমালাই গ্রহণ করা হয়েছে। অনুমান করা হয়নি বিদ্যমান কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি আরও বেশি সংকোচন ঘটতে পারে। বিদ্যমান মৌলিক কাঠামোগত সীমাবদ্ধতা মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সংস্কারের কর্মসূচি না হলে দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের তীব্রতা থেকে রেহাই পাওয়া যেত। বিশ্ব যখন সম্প্রসারণশীল নীতির দিকে ঝুঁকছে, বাংলাদেশে তখন রাজস্ব ব্যয় আরও সংকুচিত হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতির কারণে ঘোষিত ঋণভিত্তিক প্রণোদনা ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী পৌঁছাতে পারেনি। অধিকাংশ মানুষের কর্ম নিয়োজনকারী খাতগুলো বঞ্চিত থেকে গেছে। সচ্ছল অংশই মূলত লাভবান হয়েছে। সম্পদ কেন্দ্রীভূত হয়ে বৈষম্য বাড়িয়ে চলেছে। 33, সংকোচন রোধ ও পরিস্থিতি থেকে উত্তরণে ত্রাণ ও পুনর্বাসন, পুনরুদ্ধার পুনর্গঠনের কর্মসূচি জরুরি। এই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে 2 ইউনিট খানা বা গৃহস্থলী এবং কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠান। অভিঘাত মোকাবিলার জন্য প্রতিটি খানায় সরাসরি নগদ অর্থ পৌঁছাতে হবে। সর্বোপরি সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো অভিঘাতে মানুষের ঝুঁকি প্রশমনের সক্ষমতা বাড়ে। দ্বিতীয়ত, নীতি, কৌশল ও বরাদ্দ সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত খাতগুলোতে অধিক প্রাধান্য দিতে হবে। কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহায়তা বাড়াতে হবে। রপ্তানিমুখী শিল্পের উৎপাদনে ও বাণিজ্যে বৈচিত্র্য নিশ্চিত করতে হবে। শ্রমিকের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে। নতুন বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ধরে রাখতে হবে। ঘোষিত হাউস সাইজের এই সংখ্যাতাত্ত্বিক এই বাজেটে যা অনুপস্থিত, তাই বিএনপি মনে করে এই বাজেটে মহামারীকালে
মানুষের জীবন জীবিকা স্বাভাবিক গতি ফিরে পেতে ও বেঁচে থাকা নিশ্চয়তার চলমান স্বাস্থ্য এবং পরিকল্পনার গ্রহণের ক্ষেত্রে 2021-22 অর্থবছরে প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমান ফ্যাসিস্ট সরকার গত এক দশকের অধিককাল ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি ও ক্রনিক ক্যাপিটালিজমের মাধ্যমে মুক্ত বাজার অর্থনীতির নামে সীমাহীন দুর্নীতি করে এক নজিরবিহীন অর্থনৈতিক নৈরাজ্যের সৃষ্টি করেছে, যাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। আমরা তাই সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ অর্থনীতির অঙ্গীকার চাই, যা বাজেটে অনুপস্থিত। দুর্বার গণ আন্দোলনের সৃষ্টির মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন, জনবান্ধব, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আমরা অঙ্গীকার করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই একটু পানি দিতে বলবে এটা।